শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই 10th ক্লাসের বাংলা ব্যাকরণ অংশের পাঠ্য সমাস অধ্যায়ের উপর থেকে প্রশ্ন উত্তর। এর আগের একটি পর্বে সমাসের পরিভাষাগুলি আমরা জেনে নিয়েছিলাম। একটি দৃষ্টান্তের কোন অংশকে আমরা ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলবো, কোন অংশটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, আর কোনগুলি সমসমান পদ, আর কোনটি পূর্বপদ আর কোনটি উত্তরপদ বা পরপদ। এগুলি যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু আজকের বিষয়টা তোমরা অনুধাবন করতে পারবে না। দেখো, আজকে আমরা মূলত আলোচনা করব সমাস ও সন্ধির পার্থক্য। 2 নম্বরে থাকছে সমাসের প্রকারভেদ। তবে সমাসের প্রকারভেদ শুধুমাত্র আমাদের বাংলা ব্যাকরণ অনুসারে নয়, সংস্কৃত ব্যাকরণের সমাস কি কি রয়েছে এবং তার কটি ভাগ, সেই সঙ্গে ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাসকে কিভাবে বিভক্ত করেছেন, কোন ভাগে কি রয়েছে সেটাও কিন্তু আমরা জেনে নেব। কেননা তোমরা যখন থার্ড সামেটিভের জন্য অর্থাৎ টেস্ট এক্সামিনেশন এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, কোশ্চেন ব্যাংক ঘাঁটলেই দেখবে যে সমাসের প্রকারভেদের ওপর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন পাচ্ছ, যার উত্তর কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না। তাই শুধুমাত্র বাংলা ব্যাকরণের সমাস কয় প্রকার ও কি কি এটা জানলে কিন্তু হবে না। এরপর আমরা জানবো যে সমাসের বাংলা ব্যাকরণের যে 9টি ভাগ রয়েছে, এই 9টি ভাগের মধ্যে মূলত 9টি নয় 7টি ভাগের ক্ষেত্রেই এটা বিচার্য। তা কোন সমাসের সমস্ত পদে গিয়ে পূর্বপদের অর্থ প্রাধান্য লাভ করছে, বা কোন কোন সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, আর কোন সমাসের ক্ষেত্রে পূর্বপদ পরপদ উভয়েরই অর্থ প্রাধান্য লাভ করছে সমস্ত পদে, আর কোন সমাসের ক্ষেত্রে গিয়ে দেখব পূর্বপদ পরপদ নয় ভিন্ন এক পদের অর্থ প্রতীয়মান হচ্ছে সমস্ত পদে। এদিক থেকেও কিন্তু আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পরীক্ষায় পেতে পারি। এই জায়গাগুলো কিন্তু তোমাদের সুন্দর করে বুঝে রাখতে হবে, তৈরি করে রাখতে হবে। শুধুমাত্র সমাসের প্রকারভেদগুলি ভালো করে জেনে রাখলে বা সমাস নির্ণয় করতে পেরে গেলে তাহলে কিন্তু হবে না। এগুলো খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকের বিষয় প্রথম যে অংশ ছিল সমাস ও সন্ধির পার্থক্য। তাহলে এখানে আমরা মূলত সমাস আর সন্ধির যে সংজ্ঞা সেটা দিয়েই উপস্থাপন করব। এই একটাই পার্থক্য এবং পুরোপুরি একদম বিপরীত প্রক্রিয়া দুটো ক্ষেত্রে সংঘটিত হয়ে থাকে। সমাসে আমরা কি দেখি? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদ একটি পদে পরিণত হয়, এটা হচ্ছে সমাস। আর সন্ধির ক্ষেত্রে কি হয় না, পাশাপাশি অবস্থিত ধ্বনি বা বর্ণের মিলন ঘটে থাকে। আর সেই সঙ্গে একটি করে দৃষ্টান্ত দিয়ে কিন্তু পার্থক্যটা তোমরা লিখলে সম্পূর্ণ নাম্বার পাবে। তাহলে আমরা কিভাবে বলবো সমাসের ক্ষেত্রে? আমি এখানে পূর্ণ বাক্যে লিখছি না, বোঝানোর জন্য সংক্ষেপেই লিখছি। সমাসে কি হয়? একাধিক পদ একটি পদে পরিণত হয়। তাহলে এখানে সংক্ষেপে লিখলাম, তোমরা পুরো ডেফিনেশনটাই লিখবে যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদ একটি পদে পরিণত হয়। এটা আমরা সমাসের ক্ষেত্রে দেখি। আর সন্ধির ক্ষেত্রে কি হয়? পাশাপাশি অবস্থিত ধ্বনি বা বর্ণের মিলন ঘটে। তাহলে এবার শুধু ডেফিনেশন নয়, সংজ্ঞা নয়, এর সঙ্গে একটি দৃষ্টান্ত অতি অবশ্যই দিতে হবে। যেমন দেখো দিলাম, এখানে দিলাম অতি পরিচিত দৃষ্টান্ত, সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। আর এখানে দিলাম সন্ধির ক্ষেত্রে একদম প্রথমে আমরা যে সন্ধি করি স্বরসন্ধি, হিম যুক্ত আলয় সমান হিমালয়। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে সমাস প্রক্রিয়া যা ঘটে, একাধিক পদ একটি পদে পরিণত হচ্ছে।
তার মানে এখানে মূল যেটা বিষয় পদের মিলন ঘটছে, আর এখানে পাশাপাশি অবস্থিত ধ্বনি বা বর্ণের মিলন ঘটছে, আর এখানে একাধিক পদের মিলন ঘটছে। এটাই হচ্ছে সন্ধি আর সমাসের ক্ষেত্রে পার্থক্য। তাহলে ধ্বনি আর বর্ণের মিলনটা এখানে উদাহরণে দেখে নাও আরেকবার। তোমরা নিঃসন্দেহে সন্ধি ভীষণভাবে প্র্যাকটিস করেছো, প্রত্যেকটা ক্লাসেই টেক্সচুয়াল গ্রামার করতে গিয়ে সন্ধি তোমাদের প্র্যাকটিস করতেই হয়েছে। তা এখানে আমরা কি দেখবো, স্বরসন্ধির ক্ষেত্রে হিম শব্দের শেষে আছে অ, ময়ের পর যে অ উচ্চারিত হয়, এখানে আছে অ এবং এখানে আলয়ের আ, সন্ধি করে হচ্ছে আ। যেমন এই যে হিমালয়ের আকারটা এসছে, তাহলে অ আর আয়ের সন্ধি করে আকার আসে, হিমালয়ের ময়ের যে আকারটা সন্ধি করেই এসছে। তাহলে এটা গেল সমাস আর সন্ধির পার্থক্য। আজকের আমরা যেটা প্রথম জানবো বলে ঠিক করেছিলাম সেটা কমপ্লিট হলো। এরপর দেখো আমরা জানবো বাংলা ব্যাকরণ অনুসারে সমাস কয় প্রকার ও কি কি। বাংলা ব্যাকরণ অনুসারে সমাস হচ্ছে 9 প্রকার। এবার আমি ভাগগুলোই লিখছি, দেখো প্রথমেই লিখছি দ্বন্দ্ব সমাস, তারপর লিখলাম কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে লিখলাম আমরা 1 2 3 4 5 6টা ভাগ লেখা হয়েছে, এখনো 3টে ভাগ বাকি আছে। 7 নম্বরে রয়েছে নিত্য সমাস, 8 নম্বরে বাক্যাশ্রয়ী সমাস, 9 নম্বরে আসছে অলোপ সমাস। তাহলে এই 9টি ভাগ রয়েছে সমাসের। তাহলে দেখো বাংলা ব্যাকরণে আমরা দেখব যে সমাস 9 ভাগে বিভক্ত। প্রথমেই লিখলাম দ্বন্দ্ব, তারপরে 2 নম্বরে কর্মধারয়, 3 নম্বরে তৎপুরুষ, 4 নম্বরে দ্বিগু, 5 নম্বরে বহুব্রীহি, 6 নম্বরে অব্যয়ীভাব, আর 7 নম্বরে নিত্য সমাস, 8 নম্বরে বাক্যাশ্রয়ী সমাস, 9 নম্বরে অলোপ সমাস। তাহলে দেখো মূলত এই যে 6টা ভাগ, প্রথম 6টা ভাগ আমরা বিস্তৃত আকারে জানবো, বা এই 6টা ভাগের ওপর থেকে আমরা দেখব যে একটা ব্যাসবাক্যের থেকে যে সমস্ত পদ যাচ্ছে সেখানে সমস্ত পদে পূর্বপদ, পরপদ বা ভিন্ন পদের অর্থ প্রাধান্যর ব্যাপারটা রয়েছে, কিন্তু এই 3টে সমাসের ক্ষেত্রে তা নেই। তা নিত্য সমাসটা মূলত আমরা দেখব যে এর যেহেতু ব্যাসবাক্যটাই সমস্ত পদ হয়, এর কোনো আলাদা করে ব্যাসবাক্য হয় না, মানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ যেটা সেটাই হচ্ছে ব্যাসবাক্য। ওই জন্য একে মানে অন্যান্য সমাসের সঙ্গে আমরা একটু থেকে দূরে রাখছি। আর বাক্যাশ্রয়ী সমাস হচ্ছে, দেখবো যে একটা সমাস সেখানে ব্যাস বাক্যটা তো একটা বাক্য বা বাক্যাংশ হয়েই থাকে, কিন্তু সমস্ত পদটা গিয়েও প্রায় বাক্য সমতুল্য রয়ে যাচ্ছে। এবং অলোপ সমাসের ক্ষেত্রে দেখা যাবে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাসেরই দৃষ্টান্ত উঠে আসছে। তাহলে মূল আমরা বিভাজনের মধ্যে পাচ্ছি এই 6টা সমাস। আমি সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাসের ভাগটা পরে যাচ্ছি, বা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে সমাসকে ভাগ করেছেন বিভিন্নভাবে সেই আলোচনায় পরে যাচ্ছি। আগে আমি দেখে নিচ্ছি বাংলা ব্যাকরণের যে এই ভাগটা সমাসের, এখানে আমরা দেখব কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় সমস্ত পদে গিয়ে। প্রথমেই রয়েছে দেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হয় না, এখানে উভয় পদের অর্থ প্রাধান্য ঘটে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হয়, উভয় পদের অর্থ প্রাধান্য ঘটে। কোথায়? সমস্ত পদে গিয়ে। যেমন ধরো দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত বলছি, এখানে আর লেখার জায়গা পাচ্ছি না, জন্ম ও মৃত্যু, জন্ম মৃত্যু।
তাহলে এখানে ব্যাস বাক্য কোনটা? জন্ম ও মৃত্যু, এই অংশটা ব্যাস বাক্য, আর সমস্ত পদ হচ্ছে জন্ম মৃত্যু। আরো একটি দৃষ্টান্ত ধরো, ভাঙা ও গড়া, ভাঙা গড়া। তাহলে ভাঙা ও গড়া এই অংশটা হচ্ছে ব্যাস বাক্য, আর ভাঙা গড়া এই অংশটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে জন্ম মৃত্যু ভাঙা গড়া, এই সমস্ত পদে দেখো জন্ম পূর্বপদ আর মৃত্যু হচ্ছে উত্তরপদ, আর ভাঙাটা পূর্বপদ আর গড়াটা হচ্ছে উত্তরপদ। উভয়েরই অর্থ প্রাধান্য। এটা আবার তোমরা পরিষ্কার হবে তখনই, এটা তোমাদের কাছে তখনই পরিষ্কার হবে যখন তোমরা অন্য একটা দৃষ্টান্ত দেখবে যেখানে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য ঘটছে। বা আরো ধরো সর্বনাম দিয়ে বলো আমি ও তুমি, আমি তুমি। তাহলে আমি তুমি এই সমস্ত পদে দেখো আমি আর তুমি দুটো পদকেই গুরুত্ব দিয়ে বসানো হয়েছে, কোনোটাকে লঘু বা কোনোটাকে গুরু করা হয়নি। এরপরে দেখো আমরা দেখছি তিনটি সমাস রয়েছে, কর্মধারায়, তৎপুরুষ আর দ্বিগু। এই তিনটি সমাসের ক্ষেত্রে মূলত আমরা দেখব যে পরপদের অর্থ প্রাধান্য ঘটে। এখানে ব্যাস বাক্যর থেকে যে সমস্ত পদ হয় সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য ঘটে। কোন কোন সমাসে? কর্মধারয় সমাসে, তৎপুরুষ সমাসে, দ্বিগু সমাসে। আমি তোমাদেরকে একটা কর্মধারয় সমাসের দৃষ্টান্ত বলি। যেমন ধরো বললাম লাল টুপি, তাহলে ব্যাস বাক্য কি হবে? লাল যে টুপি, লাল টুপি। ব্যাস বাক্য হচ্ছে লাল যে টুপি, সমস্ত পদ হচ্ছে লাল টুপি। তাহলে এই যে সমস্ত পদ লাল টুপি শব্দটা দেখো এখানে টুপি এই পরপদ এর অর্থটাই প্রধান। আমি যদি বলি নীল টুপি, ব্যাস বাক্য হবে নীল যে টুপি, এখানে টুপি এই পরপদ বিষয়টাই প্রধান। এবারে তার একটা বিশেষণ স্বরূপ প্রথম পদ অর্থাৎ পূর্ব পদটা আসছে। সাধারণত কর্মধারয় সমাসের ক্ষেত্রে দেখা যায় যে ব্যাস বাক্য থেকে সমস্ত পদ হওয়ার পরে সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য লাভ করে। ঠিক একইভাবে ধরো তৎপুরুষ সমাসের একটা দৃষ্টান্ত নিই। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখা যায় যে ধরো বললাম যে কর্ম তৎপুরুষের একটি ভাগ, সেখানে দৃষ্টান্ত রথকে দেখা, রথ দেখা। তাহলে এখানে ঠাকুরকে দেখা, ঠাকুর দেখাও তো হতে পারে, বা কনেকে দেখা, কনে দেখা। তাহলে দেখা এই পরপদের অর্থটাই প্রধান, সেই দেখাটা যা কিছু দেখাই কিন্তু হতে পারে। তাহলে আমরা দেখছি তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও সমস্ত পদে পরপদের অর্থ প্রতীয়মান হয়, পরপদ বা উত্তর পদের অর্থ প্রাধান্য লাভ করে। এবার দেখো একটা দ্বিগু সমাসের একটা দৃষ্টান্ত নিই। নবরত্নের সমাহার, নবরত্ন। তাহলে নবরত্ন, আমি রত্ন এই শব্দটাই কিন্তু পরপদটাই কিন্তু এখানে প্রধান, সেটা নব না হয় অন্য যে কোনো সংখ্যাই হতে পারে, কিন্তু কথায় রয়েছে নবরত্ন, মানে জ্ঞানীগুণী 9 জন ব্যক্তিকে নিয়ে নবরত্ন, এরকম একটা ব্যাপার। সেই ভিত্তিতেই এখানে 9টাই সংখ্যা রয়েছে, কিন্তু এই সংখ্যাটা যে কোনোভাবেই পরিবর্তিত হতে পারে। আসল কথাটা হচ্ছে রত্ন, পরপদের অর্থটাই কিন্তু এখানে প্রাধান্য লাভ করছে। তাহলে আমরা দেখলাম কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস আর দ্বিগু সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য ঘটে। কোথায় গিয়ে পরপদের অর্থ প্রাধান্য ঘটে? সমস্ত পদে গিয়ে। এখানেও যে উভয় পদের অর্থ প্রাধান্য ঘটে কোথায় গিয়ে? না, সবই কিন্তু সমস্ত পদে গিয়ে, ব্যাস বাক্যের কিন্তু প্রসঙ্গ এখানে আসছে না। এরপরে দেখো রয়েছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস মানে এখানে দেখলাম দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য, আবার কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু সমাসের ক্ষেত্রে, তিনটে সমাসের ক্ষেত্রে একই রকম বৈশিষ্ট্য। আবার বহুব্রীহি সমাসের ক্ষেত্রে গিয়ে আমরা দেখব এই একটাই সমাসের ক্ষেত্রে একটা ভিন্ন বৈশিষ্ট্য। এখানে কি হয় না, এখানে সমস্ত পদে গিয়ে ব্যাস বাক্যের পূর্বপদও নয় বা পরপদ বা উত্তরপদও নয়, বরং ভিন্ন একটি পদের অর্থ প্রাধান্য লাভ করে। যেমন ধরো বহুব্রীহি সমাসের একটা দৃষ্টান্ত বললাম, 10 আনন যার, দশানন। তাহলে দশানন যে কোনো ব্যক্তির নাম হতে পারে অতি অবশ্যই, যে কোনো ব্যক্তির নাম দশানন মানেই যে তাকে লঙ্কেশ্বর রাবণ বোঝাবে তা কিন্তু নয়, কিন্তু দশানন বলতে মূলত আমরা বুঝি যে লঙ্কেশ্বর রাবণকে বোঝানো হচ্ছে। বা ধরো বললাম 10 ভুজ যার, দশভুজা। তাহলে দশভুজা বললে আমরা মা দুর্গাকেই বুঝবো। তাহলে এখানে দশানন, দশভুজা যখনই সমস্ত পদটা আসছে সেখানে কিন্তু ভুজ অর্থাৎ বাহু বা 10 এই সংখ্যাবাচক বিশেষণ বা
আনন, এই বিশেষ্য পদ মানে পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য পাচ্ছে না। পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য পাচ্ছে না, বরং এখানে ভিন্ন একজনকে বোঝানো হচ্ছে। তাই আমরা দেখব বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা অন্য পদের অর্থ প্রাধান্য লক্ষ্য করি। অন্য পদ বা ভিন্ন পদ এর অর্থ প্রাধান্য লাভ করে। তাহলে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে অন্য পদের অর্থ প্রাধান্য লাভ করে। এরপরে রয়েছে দেখো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে কি হয়, একটা দৃষ্টান্ত আগে বলি। ধরো বলা হলো ভাতের অভাব, হা ভাতে, বা ঘরের অভাব, হা ঘরে। তাহলে এই যে দৃষ্টান্ত, বা ধরো আরো দৃষ্টান্ত, জন্ম থেকে আজন্ম, এই দৃষ্টান্তগুলিতে হা এবং আ এগুলি কিন্তু উপসর্গ এবং এগুলি অব্যয়, আর এখানে সমস্ত পদে গিয়ে এগুলির অর্থ কিন্তু প্রাধান্য লাভ করছে। তাই অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখব না, এখানে পূর্ব পদের অর্থ প্রাধান্য লাভ করছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই 6টি সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাসের এক বৈশিষ্ট্য যে এখানে উভয় পদের অর্থ প্রাধান্য লাভ করছে সমস্ত পদে। কর্মধারয় তৎপুরুষ দ্বিগু, এই 3টি সমাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য লাভ করছে। বহুব্রীহির ক্ষেত্রে দেখা যাবে যে পূর্বপদ নয়, উত্তরপদ নয় বা পরপদ নয়, ভিন্ন বা অন্য একটি পদের অর্থ প্রাধান্য লাভ করছে সমস্ত পদে গিয়ে। আর অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত পদে পূর্ব পদের অর্থ, অর্থাৎ পূর্বপদ কিন্তু এখানে উপসর্গ জাতীয় যে অব্যয়গুলি থাকে সেগুলির অর্থ প্রাধান্য লাভ করছে। তাহলে এটা গেল আমাদের বাংলা ব্যাকরণে যে 9টি সমাস রয়েছে তাদের মধ্যে কোন সমাসে সমস্ত পদে কোন পদের অর্থ প্রাধান্য লাভ করে সেই ভিত্তিতে একটি বিভাজন বা আলোচনা। তাহলে তোমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন পেতে পারো এটা তোমাদের মনে হতে পারে। আমরা প্রশ্ন পেতেই পারি যে কোন কোন সমাসে সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য লাভ করে। বা ধরো অন্যরকম ভাবে প্রশ্ন এলো যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সমস্ত পদে কোন পদের অর্থ প্রাধান্য লাভ করে। এমসিকিউতে অপশন থাকতেই পারে পূর্বপদ, পরপদ, উভয় পদ, ভিন্ন পদ। তখন তোমরা ভিন্ন পদ বা অন্য পদ যদি অপশন থাকে তাহলে সেই অপশনটা চুজ করবে। তাহলে দুদিক থেকে যে কোন সমাসের ক্ষেত্রে দেখা যায় সমস্ত পদে পূর্বপদের অর্থ প্রাধান্য লাভ করে, বা অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে সমস্ত পদে গিয়ে কোন পদের অর্থ প্রাধান্য লাভ করে। এভাবে দুদিক থেকে কিন্তু প্রশ্ন তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে পেতে পারো। তাহলে এটা গেল বাংলা ব্যাকরণে যে 9টি সমাসের ভাগ রয়েছে তার বিভিন্নভাবে সমস্ত পদে পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য অনুসারে বিভাজন। এরপরে আমরা দেখব সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাসকে কটি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি। সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাসকে ভাগ করা হচ্ছে 4টি ভাগে। সংস্কৃত ব্যাকরণে আমরা দেখব সমাস রয়েছে 4টি। সংস্কৃত ব্যাকরণ অনুসারে কি কি ভাগ পাবো না, দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ীভাব এবং সেই সঙ্গে রয়েছে বহুব্রীহি। এই 4টি ভাগ রয়েছে সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাসের বিভাজনের মধ্যে। তাহলে তোমরা যে কোনো কোশ্চেন ব্যাংক ঘাঁটলে কিন্তু দেখবে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে রয়েছে। এরপরে আমরা জানবো যে ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাসকে কটি ভাগে ভাগ করেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাসকে মূলত 3 ভাগে ভাগ করছেন। কি বলছেন, প্রথমে বলছেন সংযোগমূলক, তারপরে বলছেন ব্যাখ্যামূলক,
তারপরে আনছেন বর্ণনামূলক। তাহলে সংযোগমূলকের মধ্যে মূলত আমরা যে বাংলা ব্যাকরণে 9টি সমাসের ভাগ পড়ছি তার মধ্যে রয়েছে সংযোগমূলকের ক্ষেত্রে রয়েছে দ্বন্দ্ব। কেননা দ্বন্দ্বর ক্ষেত্রে আমরা দেখি একটি সংযোজক অব্যয় বসে, যেমন জন্ম ও মৃত্যু, জন্ম মৃত্যু। এ কারণেই একে সংযোগমূলক বলে অভিহিত করছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপরে যেটা রয়েছে ব্যাখ্যামূলক। ব্যাখ্যামূলকে মূলত আমরা পাবো কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু, অব্যয়ভাব, এই 4টি সমাসকে। এখানে যে ব্যাসবাক্যের মধ্যে মূলত একটা ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। আর যেটা ছিল বর্ণনামূলক, সেখানে রয়েছে শুধুমাত্র বহুব্রীহি সমাস। তাছাড়াও সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত অনুসারে তিনি বলেছেন যে কর্মধারয় ও দ্বিগু সমাস এই দুটি কিন্তু তৎপুরুষ সমাসেরই বিভাজন বা শ্রেণী বিভাগ। এটা বাংলা ব্যাকরণের বিষয়ের মধ্যে আসছে না, কিন্তু ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই তথ্যগুলি উপস্থাপন করেছেন। তিনি এগুলো নিয়ে গবেষণা করে এটাই তার সিদ্ধান্ত এসেছে, তাই তিনি এটা প্রকাশ করেছেন। এখানে দেখো এই বিষয়গুলির ওপর থেকেও কিন্তু আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পেতে পারি। তোমরা কোশ্চেন ব্যাংক ঘাঁটলেও কিন্তু তোমরা দেখবে অনেক সময় প্রশ্ন পাচ্ছ যে বর্ণনামূলক সমাস কোনটিকে অভিহিত করা হয়, বা সংযোগমূলক সমাস কোনটি, বা ব্যাখ্যামূলক সমাসের মধ্যে কোনগুলি পড়ে। যেহেতু ব্যাখ্যামূলক সমাস মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টি দিক রয়েছে, তাই এভাবে আজকে আমরা দেখলাম মূলত সমাস ও সন্ধির পার্থক্য, সমাসের শ্রেণীবিভাগ, এবং সেই সঙ্গে দেখলাম যে বাংলা ব্যাকরণে 9টি সমাসের ভাগ রয়েছে, সেগুলির মধ্যে কোন সমাসে সমস্ত পদে কোন পদের অর্থ প্রাধান্য লাভ করে সেই ভিত্তিতে একটি বিভাজন। আর সেই সঙ্গে সংস্কৃত ব্যাকরণের সমাসের কটি ভাগ ও কি কি, আর ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাসকে কিভাবে বিভাজন করিয়েছেন।